কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? বিশেষ করে এসএসসি 2026 পরীক্ষার্থী যারা, তোমাদের এখন মেইন টার্গেট হচ্ছে টেস্ট পেপার সলভ। তো টেস্ট পেপার সলভে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এমসিকিউ সলভ করা। চ্যাপ্টার ভিত্তিক সিকিউ সলভিং এর উপরে আমি অলরেডি ক্লাস দেওয়া শুরু করছি। তোমাদের জেনারেল ম্যাথের তৃতীয় চ্যাপ্টার দিচ্ছি, খুব শীঘ্রই হায়ার ম্যাথের দ্বিতীয় এবং নবম চ্যাপ্টার চলে আসবে ইনশাআল্লাহ। সো এই পর্যায়ে আমরা একটু সাথে সাথে এমসিকিউ সলভ করতে থাকি। সো এমসিকিউ আমরা চ্যাপ্টার ভিত্তিক না করে একটু বোর্ড অনুযায়ী করি, তাহলে একসাথে সম্পূর্ণ বইটা রিভিশনের মতো হইতে থাকবে। এবং তোমরা যদি কেউ বুঝে শুনে, খুব বুঝে শুনে 10টি স্কুল অথবা 10টি বোর্ডের এমসিকিউ ঠান্ডা মাথায় করতে পারো এবং একই ভুল যদি বারবার না করো, তাহলে তুমি এমসিকিউতে 27-28টা অটোমেটিক ভাবে কমন পেয়ে যাবা। কিন্তু 27-28টাতে তো থামলে হবে না, এমসিকিউ টার্গেট রাখতে হবে ফুল মার্কস। সেই ক্ষেত্রে তোমাকে বোর্ড এবং স্কুল, জেলা স্কুল যা আছে যত বেশি পারো প্র্যাকটিস করতে হবে। আমি কি করব, কিছু এমসিকিউ আমি একটু এইখানে করাই দিব। এইভাবে ছবি তুলে নিছি, অফলাইনে সবাই পছন্দ করতেছিল একসাথে 30টা এমসিকিউ থাকে, সিরিয়াল বাই করা যায়। এর জন্য চিন্তা করলাম যে তোমাদের জন্য কাজটা একটু করি। ওকে ফাইন। এখন 2025 আমরা যদি বোর্ড দিয়ে শুরু করি, তোমরা হচ্ছে শর্ট সিলেবাস, কিন্তু 2025 ছিল ফুল সিলেবাস। সো কিছু কিছু এমসিকিউ এখানে আছে, মোটামুটি 6-7টা এমসিকিউ আছে যেগুলা তোমাদের শর্ট সিলেবাসে আলোচনাতে নাই, ওইগুলো আমরা বাদ দিব, ওইগুলো আমরা এখন সলভ করব না। কিছু এমসিকিউ খুবই সহজ, তোমরা পারো। কিছু আছে একটু হয়তো বোঝাইতে হবে, কিন্তু আমি ম্যাক্সিমাম গুলাই কিভাবে চিন্তা করবা সেটা একটু বলে দিব। এবং একই সাথে বলবো কিভাবে একটু টাইম সেভ করা যায়, টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে। সো অল্প সময় লাগবে, 30 থেকে 35 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমরা করে ফেলবো। দেখি ক নাম্বার দিয়ে, 1 নাম্বার দিয়ে শুরু করি। 1 নাম্বার হচ্ছে সেট। সবাই পারো, f of y equal to y to the power 4 plus 5y square plus minus 3 হলে f of minus 1 এর মান কত? সব থেকে সহজ, অর্থাৎ y এর মান শুধু -1 বসাবা, তাহলে -1 হোল পাওয়ার 4 প্লাস 5 ইন্টু y এর মান -1 হোল পাওয়ার স্কোয়ার -3। এটা ক্যালকুলেটরে বসাইলেও হয়, এটা ক্যালকুলেটর থেকে হাতেই তাড়াতাড়ি হয়। যেহেতু ভিতরে মাইনাস আছে, উপরে পাওয়ার যদি জোর থাকে তাহলে মাইনাস চলে যাবে, উপরে পাওয়ার বিজোড় থাকলে মাইনাস থাকবে। দুইটার ক্ষেত্রে পাওয়ার জোর চলে গেছে, 5 আর 1 6, 6 থেকে 3 গেলে 3। এটার অ্যান্সার হবে গ নাম্বার 3। কাজ শেষ, বুঝছি, এটা সবাই পারতা, একটা বোনাস নাম্বার। 2 নাম্বার দেখো, ত্রিকোণমিতির একটা ম্যাথ। cos স্কয়ার থিটা থেকে sin স্কয়ার থিটা বাদ দিতে হবে, অ্যান্সার আবার থাকবে 1। এটা তো দেখা মাত্রই বলা যায় 0 ডিগ্রি, কারণ cos 0 ডিগ্রির মান 1 বিয়োগ sin 0 ডিগ্রির মান 0। 1 থেকে 0 বাদ দিলেই তো তুমি 0 পাও। সো এটা দেখা মাত্রই বলা যায় 0 ডিগ্রি। এখন তুমি দেখা মাত্র বলতে পারতেছো না, তাহলে কি করবা? ক্যালকুলেশন করো। সমাধান করার ক্ষেত্রে কমন নিয়ম কি? চেহারা মিলাই দিবা। এই যে cos স্কয়ার কে কি লেখা যায়? 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যায় না? আগে থেকেই একটা সাইন স্কয়ার থিটা আছে, তাহলে তুমি কি লিখবা? মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন আসো, সমাধান করার ক্ষেত্রে একটু তো লাফালাফি করতে হবে। তাহলে মাইনাসের দুইটা সাইন স্কয়ার থিটা, -2 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু, এই যে 1 আর এই সাইডে 1টা হচ্ছে প্লাসের, এটা ডান সাইডে গেলে বিয়োগ হয়ে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? এইবার দেখো, -2 দ্বারা যদি 0 কে ভাগ করো তাইলেও তো 0, 0 কে যদি বর্গমূল করো তাহলেও 0। তাহলে তুমি কি লিখতে পারো না sin থিটা ইকুয়াল টু 0? sin থিটার মান যদি 0 হয়, sin কত ডিগ্রির মান 0 এটাও তুমি জানো, থিটা ইকুয়াল টু 0। তো তুমি সরাসরি থিটা ইকুয়াল টু 0 যেখানে পাবো এটা দাগ দিয়ে দিবা, কাজ শেষ। এবার আসো 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে তৃতীয় চ্যাপ্টার থেকে আসছে। m প্লাস n এর মান দেওয়া আছে, m মাইনাস n এর মানও দেওয়া আছে, m স্কয়ার প্লাস n স্কয়ার। এখন এইটার যে তুমি সূত্র জানো, a প্লাস বি হোল স্কয়ারের কিন্তু একটা সূত্র জানো, সেটা কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্র দিয়ে কিন্তু ম্যাথ করা যাবে না। কেন ম্যাথ করা যাবে না? তুমি a প্লাস বি এর মান জানো, কিন্তু এই যে ab যে গুণ অবস্থায় আছে, এই ab এর মান কিন্তু তুমি জানো না। তাহলে এমন সূত্র বসাইতে হবে যেখানে তুমি সবগুলার মান জানো। তাহলে দেখো তো, তুমি 2a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান জানো না, 2 কমন নিলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার। 2a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা কার সূত্র?
2a² প্লাস 2b², সেখানে আমি 2 কমন নিছি। এবার 2টা যদি ডান সাইডে আসা পড়ে তাহলে ভাগ হবে না, তাহলে এইটা কি হইলো a² প্লাস b² ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন এই সূত্রতে a এবং b এর পরিবর্তে m এবং n আছে না, তাহলে এই যে এই সূত্রটাও একটু লিখে নাও, এটাও একটা সূত্র দেখা যায়। ক্লিয়ার? তাহলে এটাও একটা সূত্র। হ্যাঁ, তাহলে এখন একটু মান বসাই দেই। এখন পরীক্ষার হলে কি তুমি a প্লাস b a মাইনাস b এর পরিবর্তে পুনরায় m লিখতে যাবা না। ইনফ্যাক্ট সূত্রটাই তুমি m দিয়া বসাই দিবা। a প্লাস b আর a মাইনাস b কেন দিতে হবে? এবার তুমি মান বসাও। m প্লাস n যে কথা, a প্লাস b কি কথা, এর মান কত? 5। তাহলে এটা কত হলো? 5 স্কয়ার প্লাস a মাইনাস b, m মাইনাস n এর মান হচ্ছে a মাইনাস b, এটার মান কত? 3 স্কয়ার ডিভাইডেড বাই 2। 5 5 25 প্লাস 3 3 কে 9 ডিভাইডেড বাই 2। 25 আর 9 যোগ করো, এইদিকে 5 30, ওইদিকে 4 34, 34 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 17। দেখো তো 17 কোথায় আছে? এই যে 17 আছে। কত নম্বরে 17 এটা? এই যে গ নম্বরে 17। তাহলে বৃত্ত ভরাট করে দাও গ নাম্বার। বুঝতেছো? 4 নাম্বার দেখো, মূলদ সংখ্যা ক্ষেত্রে। আচ্ছা, 4 নাম্বারটা হচ্ছে প্রথম চ্যাপ্টার শর্ট সিলেবাসে তোমাদের নাই, তারপরেও আসতে পারে। রুট ওভার 49 একটি বিজোড় সংখ্যা। এই রুট ওভার 49 মানে কি 7 না? তো 7 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 0.21 একটি অপ্রকৃত ভগ্নাংশ। এখানে বলছে অপ্রকৃত ভগ্নাংশ, কিন্তু সত্যিকারে হবে প্রকৃত, কারণ 0.21 মানে কি? দশমিক উঠাই দাও, দশমিকের পরিবর্তে একটা 1, 2 ঘরের জন্য 2টা শূন্য। তাহলে 21/100 লব ছোট হর বড়, প্রকৃত ভগ্নাংশ, কিন্তু তারা বলছে অপ্রকৃত। তাইলে কি এটা হয়? এটা হয় না তো। জিরো একটি পূর্ণ সংখ্যা, ডেফিনেটলি পূর্ণ সংখ্যা। 0 1 2 3 4 এগুলো সবই পূর্ণ সংখ্যা। তাহলে তুমি এখানে পাইতেছো 1 আর 3। 1 আর 3 কোথায় আছে? খ নাম্বারে আছে, দাগ দিয়ে দাও। এরপরে দেখো 5 নাম্বার। 5 নাম্বারে কি বলছে? y such that y belongs to n। এই যে such that, এটাকে আমি কিভাবে প্রকাশ করি জানো? y such that y belongs to n, এটাকে আমি বলি নিঃশ্বাস নেয়া। এই যে এইভাবে, সরি এখানে x না y, y such that y y such that y belongs to, আরে কি বলতেছে ধ্যাৎ, y such that y belongs to n, এটাকে বলি নিঃশ্বাস নেয়া। যেমন এই যে এইভাবে তোমরা একটা সাবজেক্ট বলো না যে করিম মানুষটা বেশি ভালো না, তার মানে কি তুমি করিম সম্পর্কে বলতেছো। তেমনি তোমার বন্ধু সম্পর্কে বলতে পারো শিফাত জন্মদিনে মনে হয় দাওয়াত খাওয়াবে, তার মানে কি শিফাতের সম্পর্কে বলতেছো। তেমনি ওয়াই সাজ দ্যাট, এভাবে একটু পজ নিবা, রিল্যাক্স নিবা। ওয়াই বিলংস টু এন, তার মানে কি ওয়াই ধনাত্মক সংখ্যা। এন মানে কি 1 2 3 4, এগুলাই তো এন। জিরো কিন্তু এন এর সদস্য না, জিরো হচ্ছে জেড এর সদস্য। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, ওয়াই ধনাত্মক পূর্ণ সংখ্যা বুঝে আসলো। ধনাত্মক পূর্ণ সংখ্যা তো পৃথিবীতে অভাব নাই, কোটি কোটি। এইখানে দেখো কি বলছে, ওয়াই এর মান 5 এর থেকে বড়, 10 এর থেকে ছোট এবং 5 এর সমান। এই যে দেখো 5 এর থেকে বড়, নিচে আবার একটা ইকুয়াল চিহ্ন দেওয়া আছে না? নিচে ইকুয়াল চিহ্ন দেওয়া আছে না? দেখো তো, ওয়াই এর মান হচ্ছে 5 এর থেকে বড়, 10 এর থেকে ছোট, কিন্তু এই যে নিচে ইকুয়াল চিহ্ন দেওয়াতে আমার 5 হবে, তাহলে 5 6 7 8 9 10। ওরে দেখো, এই যে প্রথমটাই হয়ে যাচ্ছে 5 এর ক নাম্বার। এরপরে আসো, এরপরে হচ্ছে, এটা হচ্ছে তৃতীয় চ্যাপ্টার। যারা তৃতীয় চ্যাপ্টারে সিকিউ ওয়ান শট ক্লাসটা দেখছো, আমার টেস্ট পেপার সলভ ক্লাসটা দেখছো, এই টাইপগুলো করাইতে করাইতে আমি পাগল বানাই ফেলছি, কারণ এটা এত বেশি আসছে। তো এখানে আরেকটা আসছে দেখো, কোশ্চেন হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি। পি প্লাস ওয়ান বাই পি এর মান বের করো। তোমাকে দেওয়া আছে পি এর মান, পি ইকুয়াল টু কত দেওয়া আছে? 3 প্লাস 2 রুট 2। আচ্ছা, 3 প্লাস 2 রুট 2 যদি হয়, তাহলে 1 বাই পি এর মান হচ্ছে 3 মাইনাস 2 রুট 2। কথা শেষ। এটা তো তোমাদের সবার জানা কথা। কিভাবে? একটা ম্যাথের ক্ষেত্রে তুমি শুধু এখানে একটা ক্রস টেস্ট করবা। অনেক সময় হরে কিছু একটা থাকে, ক্রস টেস্ট কি করবা? এই যে 3 স্কয়ার করে দেখবা, মাইনাস 2 রুট 2 স্কয়ার করে দেখবা, দেখবা তারা 1 হয় কিনা। 3 স্কয়ার মানে 9 আর 2 রুট 2 স্কয়ার মানে 8, তার মানে 1। অর্থাৎ হরে কিছুই থাকে না, হরে শুধু 1 থাকে। তাহলে 3 মাইনাস 2 রুট 2 হবে। কথা হচ্ছে এতগুলা কথা কই থেকে বললাম? এই যে আসো, যারা একটু গরিব পোলাপান আছো, গরিব বলতে জ্ঞানের দিক দিয়ে যাদের মনে থাকে না, তাদের একটু দেখাই।
কিরকম? 1/p ইকুয়াল টু 1/3 প্লাস 2√2। আমরা হরে যেন কি করি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নেই। তাহলে 3 প্লাস 2√2 তো আছেই, আমি কি দ্বারা গুণ করব? 3 মাইনাস 2√2 দ্বারা গুণ করব, উপরেও 3 মাইনাস 2√2 ব্যালেন্স করার জন্য। তাহলে হরে দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়েছে, a স্কয়ার মানে কি 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 9, 3 স্কয়ার মানে 9 মাইনাস 2√2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 8। তো 9 থেকে 8 যদি বিয়োগ হয় তাহলে 1 থাকে, 1 থাকলে কি হরে 1 লেখার দরকার আছে? নাই তো। এর জন্যই আমরা 1/p এর মান এখানে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে লেখা ফেলি। আচ্ছা, এবার তোমাকে যোগ করতে বলছে, তাহলে তুমি একটু যোগ করো তো। এখানে যোগ করলে এই যে p প্লাস 1/p, এইটা কি তোমার এমসিকিউ তে পরীক্ষার হলে যোগ করে দেখতে হবে? তুমি তো জানোই যে p প্লাস 1/p আমি যোগ করছি, তাহলে তুমি বাম সাইড লেখা সময় নষ্ট করবা না, তুমি শুধু ডান সাইড যোগ করবা। যে যোগ করছি সেম চিহ্ন কাইটা দাও, 3 আর 3 যোগ করলে 6, 6 কই আছে দেখো তো, দেখে টিক দিয়ে দিবা। বুঝছি কথাবার্তা? এরপরে বলছে পি কিউব মাইনাস 1/p কিউব। আরে এটা তো সূত্র বসাবো, কিন্তু সেই ক্ষেত্রে আমার এখানে p মাইনাস 1/p এর মান লাগবে না। এই যে এখানে বিয়োগ করো, বিয়োগ করলে তো ডান সাইড বিয়োগ করা দরকার আছে, খালি এই যে এখানে একটু চিহ্নটা চেঞ্জ করে দাও তো। চিহ্নটা চেঞ্জ করলে 3 3 কাটা, আর 2 আর 2 যোগ করলে হচ্ছে 4√2 হয়ে গেছে না? তাহলে p মাইনাস 1/p এর মান হচ্ছে 4√2। এটা তো লেখার দরকার নাই, এটা তো তোমার মনেই আছে। এখন শুধু তুমি এই যে পি কিউব মাইনাস 1/p কিউব, এইখানে কি আবার এই যে পি কিউব মাইনাস 1/p কিউব, এটা কি পরীক্ষার হলে লিখবা? এই লাইন তো লিখতে হবে না, তুমি তো জানোই এটা সূত্র বসাবা ডাইরেক্ট। কি সূত্র বসাবা? এই যে p মাইনাস 1/p হোল কিউব প্লাস 3, এই যে p ইনটু 1/p, এটা যে কাটা যায় তুমি জানো না? তাহলে এটা লেখার দরকার আছে? তুমি শুধু 3 লিখবা ইনটু p মাইনাস 1/p। এই যে ছোট ছোট কাজ, তুমি বলতে পারো লিখতে কতক্ষণ লাগে, ছোট ছোট কাজ অভ্যাস করো, তোমার অনেক টাইম সেভ হবে। তাহলে মান বসাই দাও একটু কষ্ট করে। তাহলে p মাইনাস 1/p এর মান কত পাইছো? 4√2 হোল কিউব প্লাস 3 ইন্টু 4√2। আচ্ছা, 4√2 হোল কিউব, 4 এর কিউব 64, 2 এর কিউব 2√2, 64 গুণ এই, এটা কত হয়? ক্যালকুলেটর আনতে হয় আবার। 4√2 হোল কিউব, 4√2 হোল কিউব, তাই না? 4√2 হোল কিউব ইকুয়াল টু হচ্ছে 100। আরে ভাই দশমিকে আসছোস কে? এই ক্যালকুলেটর দ্বারা করতে হবে। √2 এর হোল কিউব মানে 2√2, 4 এর কিউব মানে হচ্ছে 64, আর হচ্ছে ইনটু 2√2, √2 কে কিউব করলে 2√2 হয়। তাহলে 64, কই কই 64 ইনটু 2√2, 64 ইনটু 2√2, সরি 64 ইনটু 2, 128। তাহলে এখানে কত লিখবো? 128√2 প্লাস 3 4 12√2, 128 এর সাথে 12 যোগ করলে 140√2। দেখো তো কই পাইছো 140√2? কোথাও নাই। তাহলে এই যে এখানে তো দশমিকই আছে, তাহলে 140√2 এইচডি করো 197.98, তার মানে এই যে 98 তো 99, এই যে গ নাম্বারটা 3 নাম্বারটা অ্যান্সার। এই এটার অ্যান্সারটা একটু মিলাইতে হবে, কারণ এখানে 198 অ্যান্সারে আছে। 7 7 7, 7 এর অ্যান্সার কত রে ভাই ছোট? 7 এর অ্যান্সার হচ্ছে 3, তার মানে ঠিকই আছে 197.989898, তার মানে ওই যে 99 দিয়ে দিছে। আচ্ছা, হইলো হইলো, বুঝছি, কাজ কাম বুঝছি। আচ্ছা, এইখানে একটু ঝামেলা আছে, এটা যদি ক্যালকুলেটরে ফার্স্টে থেকেই তুমি দশমিক সংখ্যা নাও তাহলে কিন্তু পরে যোগ করলে একটু কমে যাবে। আচ্ছা, অথবা একটু যদি বেশি করে নাও তখন 198 চলে আসতে পারে, সেই ক্ষেত্রে ভুল যাওয়ার সম্ভাবনা আছে। ইম্পর্টেন্ট আছে 3 স্টার, এই যে স্টার মাইরা দিলাম, আধুনিক স্টার। ওকে, পরবর্তী কোশ্চেনে যাও। লগের পূর্ণক কত? লগ তোমাদের নাই। এই যে আসলো 9 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। একটু ভালো করে দেখো, একটু চিত্রটা যদি বড় করে দেই, মনে করো যে এই হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করলাম, সার্কেল। ওকে, এখন আসো বাকি জিনিস একটু হাতেই করব। কি কি বলছে দেখো। আচ্ছা সরি, এই হচ্ছে সার্কেল, এটা
সেন্টার তো আমার লাগবে, দিলাম সেন্টার। এবার হচ্ছে এইখানে একটা জ্যা আছে, খুব ভালো করে খেয়াল করো, জ্যা আছে, এই জ্যা এর উপর একটা লম্ব আছে, এই জ্যা এর উপর একটা অ্যাকুরেট লম্ব আছে, ফাইন। এইখান থেকে এই পর্যন্ত যোগ করছে, ওকে। এইখান থেকে এই পর্যন্ত যোগ করছে, এইটা যোগ করছে, এইটা যোগ করছে, ভালো কথা। এইবার আসো, এইখানে এই যে একটা লম্ব দাগ দিছে, এটা লম্ব দাগ মানে কি 90 ডিগ্রি। আচ্ছা, এটা 90 ডিগ্রি মানে উপপাদ্য 17 তুমি পড়ে আসো নাই? উপপাদ্য 17-তে তোমাকে কি বলছে? কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সম দ্বিখণ্ডিত করে, অর্থাৎ দুই খণ্ড করে। এখানে দেখো তো, এইটা হচ্ছে ও বিন্দু, এইটা হচ্ছে পি বিন্দু, এইটা হচ্ছে কিউ বিন্দু, এইটা হচ্ছে এস বিন্দু, এইটা হচ্ছে আর। এবার তথ্য থেকে যা যা জানো মানগুলা চিত্রের মধ্যে বসাই দাও। এইখানে কি বলছে? পি কিউ হচ্ছে 30 সেন্টিমিটার। পি কিউ কোথায়? এই যে পি কিউ যদি 30 সেন্টিমিটার হয়, তাইলে এই যে পি আর হবে 15, কিউ আর হবে 15। ভাঙ্গা ভাঙ্গা মান বসাই দাও। কেন 15 15 লিখলাম? কারণ কি, ও থেকে পি কিউ এর উপর ও আর হচ্ছে লম্ব। কিভাবে বুঝছি? এই যে দেখো, তারা লম্ব চিহ্ন দিচ্ছে, আমাদের কিছু করার আছে, তারা বলে দিছে। আচ্ছা, এরপরে ওপি হচ্ছে 17 সেন্টিমিটার। ওপি হচ্ছে 17 সেন্টিমিটার। ওপি কি? কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, যাকে বলা হয় ব্যাসার্ধ। একটা বৃত্তে যত ব্যাসার্ধ আছে সবাই সমান না, তাহলে ও কিউ, এই ও কিউ কত হবে? 17 সেন্টিমিটার হবে। আরেকটা জিনিস 17 সেন্টিমিটার হবে, সেটা একটু খেয়াল করো। এই যে ও এস যেটা, এটাও কিন্তু পরিধির থেকে দূরত্ব, এইটাও কিন্তু 17 হবে। এটাও কি হবে? 17 হবে। আচ্ছা, মোটামুটি ইনফরমেশন পাইছি। এইবার আসো, দেখি ওরা কি বলছে। কোন পি এস কিউ 120 ডিগ্রি। পি এস কিউ হচ্ছে এই যে নিচের অ্যাঙ্গেলটা, এই পি এস কিউ এর মান কত? 120। এই পি এস কিউ এর মান কত? একটু এদিকে অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, 120 ডিগ্রি পি এস কিউ এর মান। কোন অংশটুকু পি এস কিউ? পি এস কিউ কোন অংশটুকু? এই অংশটুকু। এই অংশটুকু কত? 120 ডিগ্রি। এই যে এইদিকে আমি বুঝাইছি। এবার আসো কোশ্চেন পড়বো, মোটামুটি সবকিছু ইন্ডিকেট করা শেষ। বলছে কোন পি ও কিউ এর মান কত? পি ও কিউ, পি ও কিউ, আমি হচ্ছে এটাকে একদম কোশ্চেন যেহেতু, এটাকে গোলাপি চিহ্ন দিয়ে দিলাম। কোন পি ও কিউ এর মান চাইছে, কিভাবে বের করবো রে ভাই? এই যে পি এস কিউ ও, পি এস কিউ ও, এইটা কি কোনো বৃত্তস্থ চতুর্ভুজ? যদি বৃত্তস্থ চতুর্ভুজ হইতো তাহলে বিপরীত দুই কোণের সমষ্টি আমি 180 ডিগ্রি বলতে পারতাম। কিন্তু পি এস কিউ, এটা তো কোনো বৃত্তস্থ চতুর্ভুজ না। কিন্তু দেখো তো, এই যে যে পি এস কিউ, এটা তো এই যে যে কোণটা হইছে, এই কোণটা কি বৃত্তের পরিধির সাথে হইছে না? যদি এটা পরিধির সাথে হয়, তাহলে দেখো তো, এই যে এইখানে একটা চাপ খুঁজে পাইছো, এই যে পিঙ্ক কালার দিতেছি, এই কোশ্চেন যেটা পিঙ্ক কালার, তাহলে পি কিউ, এই পি কিউটা কি একটা চাপ? এই পি কিউ চাপের উপর এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। পি কিউ চাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ। এবং একই চাপের উপর পি এস কিউ, একই চাপের উপর পি এস কিউ একটা বৃত্তস্থ কোণ। শুধু পিঙ্ক কালার গুলো দেখো, পি এস কিউ একটা বৃত্তস্থ কোণ। এখন এই বৃত্তস্থ কোণের মান কত বলছে? 120 ডিগ্রি বলছে। তুমি কি জানো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ? তাহলে 120 এর দুই গুণ কত স্যার? 120 এর দুই গুণ কত? 100 দুগুণে 200, 20 দুগুণে 40, 240। এই যে 240 ডিগ্রি যদি এইটা হয়, তাহলে তুমি কি জানো এই কেন্দ্র টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এই কেন্দ্র টোটাল 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 360 ডিগ্রি থেকে যদি তুমি 240 বাদ দিয়ে দাও, তাহলেই তো তুমি এই যে নিচের অংশ পি ও কিউ পেয়ে যাও। তোমার কাছে কি চাইছে? পি ও কিউ চাইছে। তাহলে পি ও কিউ কত? 360 থেকে 240 বিয়োগ করবা, কত আসে? 360 থেকে 360 বিয়োগ 240, তাহলে 120 ডিগ্রি আসে। তাহলে এই যে 120 কোথায় আছে? এই যে গ নাম্বারে হচ্ছে অ্যান্সার। কত আসছে? 120 ডিগ্রি। কাজ শেষ না? মজার না এই ম্যাথগুলো? এবং এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা, এই টাইপ যেটা, এই যে এই টাইপটা, এটা স্টার চিহ্ন দিলে কম হবে, এই টাইপ থেকে তুমি ডেফিনেটলি শিওর থাকো একটা পাবা।
100% শিওর থাকো। আমি একটু মুছা দিই, হ্যাঁ, নাহলে বিশ্রী দেখা যায়। এই টাইপ থেকে একটা পাবা। এইবার আসো, আমরা পরের কোশ্চেনে ঢুকি। বলছে আর এস এর দৈর্ঘ্য কত। তাহলে আমি সব একটু মুছে দেই। আমি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল পেয়ে গেছি, কি দিয়া কি বুঝাইছি এগুলো দেখছো তোমরা। ওই যে উপরের বৃত্তস্থ কোণের মাধ্যমে আসলাম। ওকে, আচ্ছা, এবার আবার একটু নাম দিয়ে নেই। এটা হচ্ছে পি, এটা হচ্ছে এস, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে আর, এটা 90 ডিগ্রি। আমি বাহুর মান দিয়ে দিছিলাম, এই যে সবগুলাই হচ্ছে 17, এই সম্পূর্ণটাও ছিল 17, এইগুলা ছিল 15 15 করে। আচ্ছা, যদি তাই হয় তাহলে দেখো তো মান কি পেয়ে গেছো না। এই সম্পূর্ণটা 17, এই সম্পূর্ণটা 17, 17 থেকে তুমি বিয়োগ দিবা, কত বিয়োগ দিবা, ও আর। 17 থেকে ও আর বাদ দিলেই তো তুমি পেয়ে যাবা কি, আর এস। 17 থেকে ও আর বাদ দিলে তুমি কি পাবা, আর এস পাবা না। এখন দেখো তো ও আর এর মান কিভাবে বের করা যায়। এটা যদি 15 হয়, এটা যদি 17 হয়, পিথাগোরাসের ট্রায়োড ব্যবহার করলেই তো হয়। তাহলে দেখো তো কি হয়, এটাকে তুমি এক্স যদি চিন্তা করো, এক্স স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইকুয়াল টু 17 স্কোয়ার হওয়া উচিত না। কারণ এই যে এটা 90 ডিগ্রি স্যার, এটা 90 ডিগ্রি মানে কি, এটা সমকোণী ত্রিভুজ। 90 ডিগ্রি মানে সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো এক্স ইকুয়াল টু রুট ওভার 17 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার কত হয়, রুট ওভার 17 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার, কাটো কাটো কাটো, রুট দাও, রুট ওভার 17 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার ইকুয়াল টু কত আসে, 8 আসতেছে। তাহলে এই যে এক্স, আবার পিঙ্ক কালারে যাই স্যার, এই এক্স এর মান হচ্ছে 8। তাহলে এই যে 17 থেকে তুমি যদি 8 বিয়োগ করে দাও, 17 থেকে 8 গেলে কত হয়, 8 8 16 আর 1 9। তাহলে দেখো তো 9 কোথায় আছে, 9 9 9, এই যে খ নাম্বারে আছে 9, শেষ 10 নাম্বার অ্যান্সার। বোঝা গেল কোথা থেকে কিভাবে কি চিন্তা করছি। তোমরাও ঠিক এইভাবেই চিন্তাগুলো করবা। ওকে, ফ্যান্টাস্টিক। জ্যামিতির প্রবলেমগুলো সলভ করাইতেও মজা, তোমরা যদি বুঝো তাহলে তোমরা ক্যালকুলেশনেও পাবা মজা। এগুলো সব বিদায় করে দেই। ওকে, এইবার আসো 11 নম্বর। 11 নম্বরে কি বলছে দেখো, 2 10 5 1 0 7 3 4 সংখ্যাগুলোর মধ্যক কত। এখানে একটা গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে এই শূন্য। যখন মধ্যক করব তখন কি শূন্যকে ধরবো না শূন্যকে বাদ দিব, এইটা নিয়ে এই বসে থাকো তোমরা। শূন্যকে ধরতে হবে, শূন্যকে যদি বাদ দাও তাহলে মধ্যক মিলবে না, আবার শূন্যকে ধরতে হবে। তাহলে ছোট থেকে বড় সাজাইবা, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে শূন্য। এরপরে দেখো তো শূন্য লেখা শেষ, এরপরে কি আছে, শূন্য আর নাই, এরপরে আছে ওয়ান, ওয়ানের পরে দেখো টু আছে, ওয়ানও একটাই আছে, টু ও একটাই আছে, টু আর নাই, থ্রি আছে, ফোর আছে। তাহলে থ্রি দিছ, ফোর দিছ, থ্রিও দিছ, ফোরও দিছ, ফাইভও আছে, সিক্স কি আছে, সিক্স নাই, সেভেন আছে, তাহলে সেভেন দিছ, আরেকটা কি, টেন আছে, এই যে টেন দিছ। এইবার এত ভদ্রতা দেখাইতে হবে না, এবার কি করবা, এই দিক থেকে একটা কাটো, এই দিক থেকে একটা কাটো, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, কাটার পরে মাঝখানে দুইটা পাইছি, দুইটা তো আর মধ্যক না। তখন কি করবে, এই যে দুইটার মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে 2 দ্বারা ভাগ করে দিব, অর্থাৎ এই যে এরকম 3 যোগ 4 ডিভাইডেড বাই 2। 3 আর 4 যোগ করলে কত হয়, 5 6 7, 7 কে 2 দ্বারা ভাগ করে দিব, যা হয় তাই অ্যান্সার 3.5 হবে। দেখো অ্যান্সার বুঝছো কিনা, 3.5। এই 12 নাম্বারটা তোমাদের নাই, থাকলে এটা ক্যালকুলেটরে বসাইবে, অ্যান্সার শেষ। 12 নাম্বারটা লগারিদম শর্ট সিলেবাসে নাই। ওকে, বাই। আসো কোশ্চেন নাম্বার 13। আমি একটু মুছে মুছে এদিক দিয়ে একটু ক্লিয়ার করে রাখি, নাহলে হেভি জিবি হইলে আবার বিরক্ত লাগবে। কোশ্চেন নাম্বার 13, 3:8। এই যে এখানে একটা জিনিস বুঝাবো, 3:8, এইখানে এই যে তিনটা চারটা চিহ্ন দেওয়া না, এটাকে ধইরা নাও সমান চিহ্ন, মানে এটা ভগ্নাংশের প্রথম পদ, ওইটা হচ্ছে মানে অনুপাতের প্রথম পদ, পরের পদ। এটাকে এইভাবে লেখা যায়, 3/8 সমান সমান 3:8 ছিল, হ্যাঁ, 3:8 সমান সমান z ডিভাইডেড বাই 32। এই
জেড এর মান বের করতে বলছে, আর কোনো কথা? এটা আর কিছু করবা? ক্রস গুণ কইরা দাও না। 8 আর 2 গুণে 16, 3 8 24, 4 8 32, জেড ইকুয়াল টু 3 4 12। দেখো তো 12 কোথায় আছে? এই যে 13 গ, 13 কি গ। ওকে, 14 নম্বরে যাও। 14 ক্লাস 8 এ কইরা আসছো। 14 ক্লাস 8 এ কি করছো? বার্ষিক 9% সরল মুনাফায় 9%, আর মানে হচ্ছে 9%। 9% কে দশমিকে নিলে 0.09। এই 0.09 কিভাবে? 9 কে 100 দ্বারা ভাগ করো। সব শিখাইতে হয়। 9 ভাগ 100, 2 শূন্য, দশমিকের আগে 2 ঘর লাগবে, এক ঘর আছে, আরেক ঘর বানাইলাম, পরে দিলাম দশমিক। 0.09 আর এর মান দিয়ে দিছো, তাই না? মুনাফায় 5,000 টাকার, এই যে আছে 5,000 টাকার, তার মানে পি পাওয়া গেছে আসল। পি ইকুয়াল টু কত? 5,000। পি ইকুয়াল টু কত? 5,000 টাকা 6 বছরে। তাইলে এন ইকুয়াল টু পাওয়া গেছে 6 বছরে সরল মুনাফা কত টাকা? আই ইকুয়াল টু পি এন আর। আই ইকুয়াল টু কত? পি এন আর। পি এর মান 5,000 ইন্টু এন এর মান 6 ইন্টু আর এর মান 0.09। ক্যালকুলেটর বসাও, অ্যান্সার শেষ। এটা ক্যালকুলেটর বসাইলে কত আসে? 14। 14 হচ্ছে খ। 14 হচ্ছে খ। ক্যালকুলেটর বসাও, এই যে এটা ক্যালকুলেটর বসাও, দেখবা ধুম দ্বারা অ্যান্সার চলে আসছে। 15 নাম্বার তোমাদের নাই। 16 নাম্বার হচ্ছে ত্রিভুজ রিলেটেড তোমাদের নাই। তারপরে এটা একটু বোঝানো যায়, কারণ এটা চতুর্ভুজ এর মধ্যে বৃত্তের ভিতরে আসতে পারে। 40 ডিগ্রি, 40 ডিগ্রি। এই যে যে দুইটা দুইটা দাগ দেওয়া আছে, এই দুইটা দুইটা দাগ খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা দাগ দ্বারা দুইটা বাহুকে সমান বোঝাইছে। সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, অর্থাৎ এইটা এক্স হইলে এটাও এক্স হবে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 এর মধ্যে 40 বাদ, 80 থেকে 40 গেলে 140 থাকে না? 180 থেকে কত বাদ দিছ? 180 থেকে বিয়োগ করে দিচ্ছ 40। 40 যদি চলে যায় 140 থাকে, এটাকে 2 দ্বারা ভাগ করবা। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 70। তার মানে এইখানে 70 ডিগ্রি, আবার এইখানেও 70 ডিগ্রি। এই তো ঘরের ভিতরের কাজ কাম শেষ। তোমাকে বলছে পি আর এস এর মান কত? পি আর এস এর মান, পি আর এস এর মান তো তুমি 2-3 ভাবে আনতে পারো স্যার। এই যে এটা 70, এটাও 70। দেখো কি কিভাবে আনা যায়, কি কিভাবে আনা যায়। সম্পূর্ণটা 180, 180 থেকে 70 বাদ দাও, তাও চলে আসে। অথবা ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান, তার মানে 70 যোগ 40। 70 আর 40 কত? 110। কই আছে দেখো তো, এই যে 16, 16 বুঝছি। 17 নম্বর নাই, সমাধান করতে বলছে। 18 নম্বর নাই, এটা হচ্ছে ধারা 13 নম্বর চ্যাপ্টার, এটা তোমাদের নাই। 19 নাম্বার, এটাও সমাধান বলছে। 12 নাম্বার চ্যাপ্টার, এটাও তোমাদের নাই। 20 নাম্বার একটা মজার ম্যাথ, 20 নাম্বার একটা মজার ম্যাথ। তোমরা উপপাদ্য 23 নাম্বারটা করে আসছো আশা করি। 23 নাম্বার উপপাদ্যতে কি ছিল? বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ কোন চতুর্ভুজ যদি কোন বৃত্তের ভিতরে লিখিত হয়, মানে অঙ্কন করা যায়, তাহলে তার বিপরীত কোণ দুইটা আছে না, এই যে এই বিপরীত কোণ দুইটা, এটা এক্স আর এটা ওয়াই হইলে এক্স এবং ওয়াই যোগ করলে অবশ্যই কত পাবো? 180 ডিগ্রি পাবোই পাবো। এটা হচ্ছে উপপাদ্য 23, তোমরা পড়ে আসছো। দেখো তো এইখানে যে দাগটা দিছে, এটা দ্বারা কি বোঝায়? 90 ডিগ্রি বোঝায়। তাহলে এই যে বিপরীত কোণ, এটাও কত পাইবা? 90 ডিগ্রি পাইবা। পাবা কিনা? দাগটা দ্বারা যদি 90 ডিগ্রি পাও, তাহলে বিপরীত কোণ দ্বারা 90 পাবা। এটা কি একটু অঙ্কন করে দেখাবো? এই মনে করো যে একটা বৃত্ত, এই হচ্ছে এর সেন্টার। এইবার আসো, এখানে কি বলছে? এই যে একটা চতুর্ভুজের মতো আঁকছে, এই পর্যন্ত আনো। ধরো একটু কালারফুল করি। তারপরে ধরো এইরকম, এইরকম, এইরকম। এইখানে চিহ্ন দিয়া বোঝাইছে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে চিহ্ন ছাড়া তুমি বলতে পারো এটাও হবে 90 ডিগ্রি। এটাকে তারা, তুমি বলো না, তারা তোমাকে মেহেরবানি করে বইলা দিছে 30 ডিগ্রি। আচ্ছা, এখানে আর কি বাকি থাকে তুমি আমারে বলো। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি? এটা কি 90 ডিগ্রি হবে না?
কারণ এই যে এটা এক সরল কোণ না, এক সরল কোণ, এক সাইড 90 হইলো অপর সাইড 90। আচ্ছা, এখন দেখো এই যে লম্বা করে এটা একটা ত্রিভুজ হয়েছে, তো এটা কি হয়েছে, একটা ত্রিভুজ হয়েছে। এই যে এটা একটা ত্রিভুজ হয়েছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই সাইড 90 চলে গেছে, এখানে 30 চলে গেছে, বাকি রইল কত? 60 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটুকু কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই যে 60 দেখে দেখে দাগাই দাও, কাজ শেষ। 60 দেখে দেখে দাগ দিয়ে দাও। ওকে, মোটামুটি এই দিককার কাজ শেষ। এবার আসো 21 নম্বর। 10x equal to 5/2, 10x equal to 5/2 হলে cos স্কয়ার x এর মান বের করো। খুবই সিম্পল। tan থিটা কথাটা মাথায় আসার সাথে সাথে তোমার মাথায় একটা জিনিস বাঁচতে হবে, যে এটা একটা সমকোণী ত্রিভুজের কথা বলতেছে। এখানে একটা সমকোণী ত্রিভুজের কথা বলতেছে, কি বাঁচতে হবে? tan থিটা কথাটা মাথায় আসার সাথে সাথেই তোমার বাঁচবে এটা একটা সমকোণী ত্রিভুজের কথা বলছে। থিটার জায়গায় থাকবে x, থিটার জায়গায় কি থাকবে? x। এবং tan থিটা মানে কি? টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তার মানে এইটা যদি 5 হয়, এইটা হবে 2। তাহলে বলো তো অতিভুজ কত হবে? অতিভুজ হবে রুট ওভার 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 5 5 এ 25। এই কেউ আবার এটারে 7 স্কয়ার লিখে ফেলো না কিন্তু। 5 5 এ 25 প্লাস 2 দুগুণে 4 ইকুয়াল টু রুট ওভার 25 আর 4 যোগ করলে 29। 25 আর 4 যোগ করলে 29 রুট ওভার 29। আচ্ছা, এটা কি কোশ্চেনে ভুল দিছে? যা দিছে দিছে। cos স্কয়ার x এর মান বের করো। আচ্ছা, cos x ইকুয়াল টু কত হবে? cos মানে কি? কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে যদি x হয় তাহলে ভূমি কত? 2, অতিভুজ কত? রুট ওভার 29। এখন যদি এটাকে স্কয়ার করে দাও, স্কয়ার করে দিলে কি হবে? 2 হয়ে যাবে 4, আর এখানে স্কয়ার রুটে কাটা হয়ে যাবে 29। 4/29 দেখো তো আছে কিনা কোথাও? 4/29 আছে গ নম্বরে, 4/29। দেখো কথা বোঝা যায় কিনা? tan থিটা দেখছো তো সমকোণী ত্রিভুজ, কথা শেষ। tan থিটা দেখছো মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ। sin cos tan, sec cosec cot দেখছো মানে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, 22। যদি m ইকুয়াল টু ab 12, m ইকুয়াল টু 12 হয় তবে n বাদ m। আচ্ছা, বাদ মানে কি? বাদ মানে হচ্ছে n এর উপাদান থেকে m এর উপাদানকে বাদ দিব। n এর উপাদান কত কত আছে? n এর উপাদান কত কত আছে? 1,2 আছে না? তাহলে লেখো 1,2। এই যে এটা হচ্ছে বাদ চিহ্ন বা মাইনাসও বলতে পারো। m এর উপাদান a b 1। এখন আমার সাথে সাথে একটা কথা মনে রাখো, সেটা হচ্ছে এই যে m হচ্ছে পচা, পচা দুর্গন্ধ, ওর সাথে যার যার চেহারা মিলে তারে বাদ দিব। তাহলে দেখো তো a m এর মধ্যে আছে, b m এর মধ্যে আছে, কিন্তু n এর মধ্যে তো নাই। তাহলে এ বি কে কি করব? আচ্ছা, আমি ধরলাম যে 1 এবং 2 এর চেহারা মিল, আপনি বলছেন চেহারা মিল হইলে বাদ, তাহলে 1 এবং 2 এর চেহারা মিল, 1 এবং 2 বাদ দিয়ে দিছি। কিন্তু কথা হচ্ছে এ বি টাকে কি রাখবো না বাদ দিয়ে দিব? অনেকে এ বি লেখা ফেলো, কিন্তু ও তো আগে থেকেই বাদ। এম এর মধ্যে যারা যারা আছে সবাই পচা, তো চেহারা মিললেও বাদ, চেহারা না মিললেও বাদ। কথা কি শেষ? তাহলে দেখো এখানে 1 এখানে আছে, তাহলে 1 বাদ, এখানে 2 এখানে আছে বাদ, তার মানে কোনো কিছুই মিল নাই, এটা হচ্ছে একটা ফাঁকা সেট। আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, ফাঁকা সেট হয়তোবা সেকেন্ড ব্র্যাকেট হবে অথবা ফাঁকা হবে। এটা আমি একবার ভুল করছিলাম, আমি যখন 9 এ, তখন অপশন ছিল যে নিচের কোনটি ফাঁকা সেট, এরকম সেকেন্ড ব্র্যাকেট ছিল, এইরকম দাগ ছিল, এইরকম একটা অপশন ছিল আমার মনে আছে। সো আমি এইটাকে দাগাইছিলাম, আমি ভাবলাম সেকেন্ড ব্র্যাকেটও আছে আবার ভিতরে ফাঁকা সেট চিহ্ন আছে, তাহলে মনে হয় এটা হবে, কিন্তু এটা কিন্তু হবে না। হয় শুধু ফাঁকা সেট এই যে এরকম দাগ দিয়ে দিবা, অথবা শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট হবে। ক্লিয়ার? আশা করি বুঝছো। 23 নাম্বার, 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গড় খুবই সহজ।
সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2, এটা তোমার জানতে হবে। সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2, এটা সব থেকে ভালো হয় কিভাবে জানো? শর্টকাট কিভাবে হয়? ক্যালকুলেটরে যাও, এইভাবে ভগ্নাংশতে যাও। সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2, এরপরে 3, এরপরে 5, এরপরে 7, এরপরে 11, এরপরে 13, এরপরে কত? 14, 15, 16, কেউ নাই, 17 আছে। 17 আছে। 1 থেকে 19 পর্যন্ত, তার মানে 19 কেউ নেওয়া যাবে। আচ্ছা, এটা তো 17 হবে, এর পরেরটা হবে 19। তাহলে 1 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে নিছি। কতগুলা সংখ্যা নিছি ওই সংখ্যাটা নিচে লিখবো। তাহলে 1, 2 নিছি, 3 নিছি, 5 নিছি, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে হরে কত হবে? হরে হবে 8। হরে 8 হলে দেখো তো 77/8। এসডি করো 9.625, 9.625। তার মানে এই যে ঘ নাম্বার হইলো কি? হওয়ার কথা, হওয়ার কথা। 23-এ ঘ নাম্বার 9.63। বুঝতে পারছো? 24, যদিও ম্যাথটা চ্যাপ্টার 10-এ আসছে। চ্যাপ্টার 10 বুঝো? এটা তোমাদের শর্ট সিলেবাসে নাই। এটা হচ্ছে এই ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার, চ্যাপ্টার 10 শর্ট সিলেবাসে নাই। তারপরেও এটা একটু করাই দেই, কেন? কারণ এটা ত্রিকোণমিতির সাথে রিলেটেড, এটা আসলেও সমস্যা নাই, হতে পারে। একটা ত্রিভুজ দিছে, এইখানে কোণ 60 ডিগ্রি, এইখানে কোণ 60 ডিগ্রি, এইখানেও কোণ 60 ডিগ্রি। এই যে বিসি ইকুয়াল টু 20 সেন্টিমিটার। আচ্ছা, 60 ডিগ্রি বলছে, আবার এইখানে সমকোণ অ্যাঙ্গেলটাও দিছে, সমকোণ সাইনটাও দিছে। আরে কি হইতেছে? এইখানে সমকোণ সাইনটাও দিছে। তার মানে আমি একটু যদি অর্ধেক অংশ একটু চিন্তা করো, অর্ধেক অংশ একটু চিন্তা করো, পরে বাকি অংশতে যাচ্ছি। এইটা যদি 60 ডিগ্রি হয় আর এইটা যদি 20 হয়, তাহলে দেখো তো ভূমি দেওয়া আছে, ভূমি 20 মিটার দেওয়া আছে, যে কোনো অ্যাঙ্গেল দেওয়া আছে। তো আমরা ত্রিকোণমিতি কেন শিখছি? একটা অ্যাঙ্গেল আর একটা বাহুর মাপ দেওয়া থাকলে অপর সকল অ্যাঙ্গেল এবং সকল বাহুর মাপ আমরা বের করতে পারবো। এই জন্যই তো ত্রিকোণমিতি শিখছি। তাহলে দেখো তো, আমি যদি চিন্তা করি সাইন থিটা, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি ইকুয়াল টু সাইন মানে কি? এই যে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। সাইন মানে লতি বা সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বটা কত? এখানে লম্বটা হচ্ছে এসি। লম্ব কত? দেখো আবার বুঝছো, লম্বটা হচ্ছে এখানে এসি। তাহলে এসি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এবি। এসি ডিভাইডেড বাই এবি। এখন লম্ব আমি জানি না, অতিভুজ আমি জানি না, তাহলে এইখান থেকে তো কোনো মানে বের করা যাবে না। আমি জানি ভূমির মান, ভূমির সাথে কে কে আছে? কজ আছে, কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ, এবং ট্যান আছে। সো তুমি যদি tan 60 ডিগ্রি নাও, তুমি যদি নাও tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব। লম্ব কত? এসি। এটার নাম দাও এ, এটার নাম সি, আর এটার নাম হচ্ছে বি। তাহলে tan 60 ডিগ্রি হচ্ছে লম্ব হচ্ছে এসি ডিভাইডেড বাই ভূমি হচ্ছে বিসি। এতবার tan 60 ডিগ্রির মান কত বলো তো? √3। তাহলে tan 60 যদি √3 হয়, আমি কার মান বের করব? এসির মান বের করব। এসি ইকুয়াল টু বিসি এর মান হচ্ছে 20 ইনটু √3, অর্থাৎ 20 √3 কত? 20 √3। বিসি এর মান, বিসি এর মান আমি কার মান বের করছি? এসি এর মান। এই এসি এর মান কত পাইছি? 20 √3। দেখো এইটার মান পাইছি 20 √3। তাহলে আমি এবি এর মান বের করতে পারবো। তোমার কাছে চাইছে কার মান? তোমার কাছে চাইছে হচ্ছে বিডি এর মান। বিডি কোথায় আছে? এই যে ভূমি পুরাটা বিডি। বিসি এর মান তুমি জানো। এইবার আমি যদি কোনোভাবে সিডি এর মান বের করতে পারি, তাহলে যোগ করতে পারবো। আচ্ছা, আবার দেখো, এই যে এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে পিঙ্ক কালারের ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই যে 20 √3 যেটা বের করছি, এটা থিটার সাথের,
বাহু। তুমি জানো থিটার সাথের বাহুটাকে বলা হয় ভূমি এবং অপোজিটটা হচ্ছে লম্ব। সো আমার জন্য সিডি হচ্ছে লম্ব। তাহলে তুমি আবার সেম থিওরিকে কাজে লাগাইতে পারো পরবর্তী এই যে যে বড় ত্রিভুজটার জন্য। তাহলে তুমি কি লিখতে পারো আবার tan 60 ডিগ্রি ইকুয়াল টু, এখন তোমার লম্ব হইতাছে সিডি, লম্বকে সিডি ডিভাইডেড বাই, এখন ভূমি কত 20√3, তাহলে ভূমির মান বসায় দাও 20√3। tan 60 এর মান কত √3 ইকুয়াল টু সিডি ডিভাইডেড বাই 20√3, ক্রস গুণ করো সিডি ইকুয়াল টু 20, √3 গুণ করলে একটা 3, তাহলে 20 গুণন 3, 3 বিশে কত 60, সরি এটা ডিগ্রি না 60 মিটার, 3 বিশে কত 60 মিটার। তাহলে দেখো তো 60 মিটার কোথায় আছে, এই যে 60 মিটারের দাগ দিয়ে দাও 24 নাম্বার, 24 নাম্বার, 24 নম্বরে কত আছে, এই ভুল করছি কোথাও, 24 এর অ্যান্সার আছে গ, গ নম্বরে কত 80 মিটার। আমার কত আসলো tan 60 ডিগ্রি কত, tan 60√3, ওকে tan 60 যদি √3 হয় তাহলে CD ইকুয়াল টু 20 ইন্টু √3, 20√3 হইলে, আচ্ছা একটা সেকেন্ড আমি একটু চেক করে নেই, চেক করে নেই, চেক করে নেই, ফার্স্টের মান থেকে আবার চেক করতে হবে না। এখানে চিন্তা করো এখানে 20 মিটার তারা দিছে, তাহলে এইটা যদি 20 হয় তাহলে আমি এই এক্স এর মান বের করতে চাই, এখানে থিটার মান কত দিছে 60 ডিগ্রি তো বলছে, তাহলে দেখো তো tan 60 ডিগ্রি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 20, tan 60 ডিগ্রির মান কত √3 ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 20, অথবা এক্স ইকুয়াল টু 20√3, 20√3, তাহলে এটার মান পাইছি 20√3। আবার এটাও একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে আবারও যদি চিন্তা করো, আবারও যদি চিন্তা করো তাহলে হচ্ছে tan আবারও 60 ডিগ্রি ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু কত লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে সিডি, লম্ব কত সিডি ডিভাইডেড বাই ভূমি কত 20√3, ভূমি হচ্ছে 20√3, অথবা tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়াল টু সিডি ডিভাইডেড বাই 20√3, সিডি এই দিকে ক্রস গুণ, এটা এই দিকে ক্রস গুণ, তাহলে 20 ইন্টু √3 ইন্টু √3, √3 এই ঠিকই তো আছে, ওরা ভুল দিল নাকি, 20 ইন্টু সরি 20√3 ইন্টু √3 ইকুয়াল টু কত 60, তো ইকুয়াল টু 60 মিটার, বিডি এর দৈর্ঘ্য কত 60 মিটার, যদি কোশ্চেন ভুল না হয় তাহলে বিডি 60 মিটারই হবে, 80 মিটার হবে না, 80 মিটার হবে না। দেখি আমি তাও একটু টেস্ট করে নিই, আরে ঠিকই তো ছিল, ঠিকই তো আছে, আমি মেইন ম্যাথই তো ভুলে গেছি। এই যে সিডি এর মান, সিডি এর মান আমি 60 ডিগ্রি পাইছি, ঠিকই তো আছে সিডি 60 ডিগ্রি, কিন্তু আমার মান বের করতে বলছে বিডি, বিডি কি এই যে 20 মিটার আছে না, তাহলে 60 এর সাথে যখন তুমি 20 যোগ করবা তখন কত পাবা 80 পাবা না, এই দেখছো এই ভুলটা যেমন আমি করলাম তুমিও পরীক্ষায় করে আসবা, তুমি তো 60 বের করে 60 তো অপশনে তোমাকে কনফিউশন করার জন্য দিছে, তুমি তো 60 দাগাইতেই থাকবা, কিন্তু হবে কত 80। আরে দেখছো, যাই হোক ভালো, সুন্দর একটা ভুল, ভুল থেকে শিক্ষা নাও। ত্রিভুজ পি কিউ আর আঁকার জন্য নিচের কোন তথ্যগুলো প্রযোজ্য, একটা ত্রিভুজ আঁকার জন্য কয়েকটা তথ্য লাগে, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা একটা তথ্য। আরেকটা তথ্য হচ্ছে যে কোনো দুই বাহুর সমষ্টি 3 নাম্বার বাহু থেকে বড় হইতে হবে, সমান হইলেও হবে না, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আসো 60, আরে কি করলাম, এখানে ছিল, দেখো
এই যে 60 যোগ 50 যোগ 70, 60 আর 50 যোগ করলে কত হয়? 60 আর 50 যোগ করলে হচ্ছে 110, 110 এর সাথে 70 যোগ করলে 180। এটা দ্বারা হবে মনে হচ্ছে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। ফাইন, পরেরটায় আসো। 50 50 যোগ করলে 100 আর 80 যোগ করলে 180, তাহলে এই দুইটাই তো উত্তর হয়। তাহলে আসো এখানে দেখো 4 7 11, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে, উপরের দুইটা দ্বারা হবে না, কারণ দুইটাতেই 180, অপশন যে কোনো একটা হইতে হবে। তাহলে দেখো তো 4 আর 7 যোগ করলে কত হয়? 4 আর 7 যোগ করলে 11, অপর বাহু 11, তাহলে দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে, এখানে তো বড় হয় না, তাহলে এই তিনটার একটাও গ্রহণযোগ্য না। তাহলে ঘ নাম্বার দেখো 6 আর 9 যোগ করলে কত হয়? 6 আর 9 যোগ করলে 15, 12 থেকে বড়, তাহলে এখানে ঘ নাম্বারটা হবে অ্যান্সার। প্রায় শেষ। এইবার দেখো খুবই গুরুত্বপূর্ণ আর দুইটা কোশ্চেনের উত্তর দেই। 26 26 নাম্বার খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রম্বসের প্রতিসাম্য রেখা। রম্বসের প্রতিসাম্য রেখার সংখ্যা কয়টি? এই যে প্রতিসাম্য রেখা, এটা হচ্ছে রম্বসের কর্ণ। রম্বসের কর্ণ কয়টা? দুইটা। অর্থাৎ একটা কর্ণ রম্বসকে সমান দুই ভাগে ভাগ করে, দুইটা কর্ণ সমান দুই ভাগে ভাগ করে। প্রতিসাম্য রেখা কি? এই যে দেখো, এই যে আবার একটু চিন্তা করো, আবার একটু চিন্তা করো। এই যে মনে করো যে একটা রম্বস, ফাইন, এই মনে করো একটা রম্বস। এখন এই রম্বসের একটা কর্ণ যদি আমি আঁকি, তাহলে এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। আমি যদি সামহাও কর্ণ এইটা অঙ্কন করি, তাহলে এই যে এই সাইডের ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, অর্থাৎ ত্রিভুজ দুইটা সমান দুই ভাগে ভাগ করা যাবে। এই জন্য একটু লেখা রাখো, রম্বসের প্রতিসাম্য রেখার সংখ্যা কয়টি? দুইটি, কারণ রম্বসের কর্ণ দুইটি, দুইটা সমান ত্রিভুজে ভাগ করে। ক্লিয়ার? ক্লিয়ার, এগুলো মুখস্থ রাখতে হবে। প্রতিসাম্য রেখা রম্বসের দুইটি। আচ্ছা, একটি বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে পরিসীমা আর এর পরিসীমা হচ্ছে 2 পাই আর। 2 পাই এর মান 3.1416 ইনটু আর এর মান কিন্তু লাভ দেয়া 12 দিও না, এইটা ব্যাস দেওয়া আছে তো এটা 6 দিবা, ক্যালকুলেটর দিবা, অ্যান্সার শেষ। তার মানে এইটাও তোমার শেষ। এবার আসো 28 নাম্বার। একটি দ্রব্য 25% ক্ষতিতে বিক্রয় করা হলো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? আরে এটা কোনো কথা? একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে 20% ক্ষতিতে যেহেতু বিক্রয় করছো, 20% ক্ষতিতে বিক্রয় করলে, 20% ক্ষতিতে যদি বিক্রয় করো, তাহলে বিক্রয় মূল্য 80 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 80 টাকা, অনুপাত দেখো তো কত হয়? চাইছে কি? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত, আগে ক্রয় মূল্য পরে বিক্রয় মূল্য, 20% ক্ষতিতে। তো ধরো 100 টাকার জিনিস বিক্রি করছো 80 টাকায়, তাইলে তো 20% ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্য 5 দ্বারা ভাগ করো, 5 20 100 ইস্টু 4, 5 ইস্টু 4, 5 ইস্টু 4। দেখো তো 28 এর কত? 28 এর খ মিলে গেছে। বুঝতে পারছো? 0.69 এর সামান্য ভগ্নাংশ নিচের কোনটি? আরে এটা কোনো ব্যাপারই নেই। এই যে পৌনঃপুনিক আছে না, এটা তোমাদের হায়ার ম্যাথ 7.1 এ আছে, তার আমি একটু দেখাই দিই। 0.69, এই যে পৌনঃপুনিক, এটাকে এইভাবে লিখবা 0.69999999999, এটাই তো পৌনঃপুনিকের অংশ। তো এটাকে কিভাবে ক্যালকুলেশন করে? ক্যালকুলেশন করবা হচ্ছে এইভাবে, দশমিকের পরে দুই সংখ্যা, পৌনঃপুনিক এক সংখ্যার উপর একটা নয়, আরেক সংখ্যার পরিবর্তে শূন্য, তারপরে দিবা 69, এটাকে ক্যালকুলেশন করবা। আর না হলে আরেকটা ট্রিক্স আছে, দশমিক 6 9 9 9 9 9 9 এইভাবে দিতেই থাকবা, দিতে দিতে যে ক্যালকুলেটর স্ক্রিনের বাহিরে চলে যাবে, পরে ইকুয়াল চাপ দিবা, দেখবা 7/10, 7/10 কই আছে সেখানে অ্যান্সার দিয়ে দাও, এই যে ক্যালকুলেটর হ্যাকছে শেষ। 30 নাম্বার, এইটা হয়েছে কি হয়েছে? একটি বর্গের ঘূর্ণন প্রতি সমতার মাত্রা কত? এই 90, 90 বর্গের ঘূর্ণন প্রতি সমতার মাত্রা 90 এবং ঘূর্ণন প্রতি সমতা হচ্ছে 4টি। এটাও একটু বুঝাই দেই, ঘূর্ণন প্রতি সমতা কি। মনে করো তোমার কাছে আছে একটা বর্গ, এই হচ্ছে একটা বর্গ। এখন এই বর্গকে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে যদি তুমি ঘোরাও, 90 ডিগ্রি ঘুরাইলে সেম বর্গ আবার ফেরত আসবে, আবার এই দিকেও 90 ডিগ্রি ঘুরাইলে সেম বর্গ আবার ফেরত আসবে, এটাকে বলা হয় ঘূর্ণন প্রতিসমতা। তাহলে 90 ডিগ্রি পর পর
ঘূর্ণন প্রতিসাম্যতার সংজ্ঞাটা কিন্তু অন্যরকম। সেটা হচ্ছে কোনো একটা চিত্রকে বা কোনো একটা বস্তুকে 360 ডিগ্রি কোণে ঘোরাইলে যত ডিগ্রি পর পর অনুরূপ চিত্র আবার আসবে সেটাই তার ঘূর্ণন প্রতিসাম্যতা। তো এই যে যে বর্গ, এটারে 90 ডিগ্রি ঘোরাইলে অনুরূপ চিত্র আবার আসতে থাকবে, 4 বার আসবে, টোটাল 360 বার ঘোরাইতে 90 একবার আসবে, 180-তে একবার আসবে, 270-এ একবার আসবে, 360-এ একবার আসবে। এই জন্য হচ্ছে বর্গের ঘূর্ণন প্রতিসাম্যতার মান, বর্গের ঘূর্ণন প্রতিসাম্যতার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবং কয়টি? 4টি। আশা করি বুঝতে পারছো। এই ছিল হচ্ছে ঢাকা বোর্ড 25। আরো বোর্ড কোশ্চেন নিয়ে আসবো, মনোযোগ দিয়া প্রত্যেকটা যদি সলভ করে দেখো, দেখো আমি বলি কিভাবে সলভ করতে হবে। খাতা নিবা, ম্যাথের মতো করবা, ম্যাথের মতো করবা, 10টা সিকিউ ভালো করে কইরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আবার একটু পড়ো, কোনটায় কি আসছিল, কোনটা কিভাবে বুঝছিলাম, কোনটার মধ্যে কি নোট করে রাখছিলাম, 10টাকে বারবার রিভিশন দাও। এরপরে নতুন একটা শুরু করো, দেখো 25-26টা পারতেছো, ইজি পারতেছো। দেখা হবে আবার ইনশাল্লাহ। ভালো থাকা, সুস্থ থাকা।